তিনি যেখানে অবস্থান করছিল সেখানে তার স্ত্রী, তার শ্বশুর এবং অপর একজন সহযোগীকে আমরা গ্রেফতার করে নিয়ে এসে আমাদের ক্যাম্পে নিয়ে আসি। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ সিস্টেমে আমরা পুলিশের কাছে হস্তান্তর করে দিই। সে একজন অন্যতম সন্দেহভাজন এবং মানব পাচারের সাথে জড়িত বলে এখনো বিভিন্ন তথ্য আমাদের কাছে আছে। আপনারা জানেন যে আমাদের বর্ডার গার্ড বাংলাদেশকে ৪,৪২৭ কিলোমিটার এলাকার সীমান্ত জুড়ে আমাদের কাছে দায়িত্বটা পালন করতে হয়। এই দায়িত্ব পূর্ণর অধিকাংশ এলাকাটাই হচ্ছে খাল, নদী, বিল, জঙ্গল এবং অত্যন্ত চ্যালেঞ্জিং একটা এলাকা। বেসিক্যালি ১২ই ডিসেম্বর রাত ৮:৩০ থেকে আমরা আমাদের বিজিবি সদর দপ্তরের নির্দেশনা পেয়ে আমাদের সীমান্তবর্তী যে বিওপিগুলো আছে এই বিওপিগুলোর অধিকাংশ জনবলই আমরা নিয়োজিত করি। আমার সন্তান দেখবে এবং হাজার হাজার সন্তান প্রজন্ম ধারণ করবে এই হাদির বাণী। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন হাদি ভাই সারা বাংলাদেশে হয়ে থাকবে। আমরা শুধু হাদির জানাজায় আসি নাই, আমরা এসেছি ভারতের আধিপত্যের বিরুদ্ধে একটা রাষ্ট্র নায়ক কণ্ঠস্বরের জানাজায় এসেছি। জানাজায় অংশ নেওয়ার জন্য আসছে যে হাদি আমাদের দেশের ভারতীয় আগ্রাসনের জন্য তার কণ্ঠ ছিল, সেই কণ্ঠ সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে যে স্পার্ক করেছে, সেই স্পার্কের জন্য আমার সন্তানকে নিয়ে এসেছি যে সে দেখুক যে লক্ষ লক্ষ মানুষ এই জানাজা অংশ নেওয়ার জন্য এসেছে, যে হাদির দেশপ্রেম সেটা সবার মাঝে ছড়িয়ে যাবে। আমার বলা হয় এটা জাতির কাছে প্রশ্ন। সরকারের এই নীরবতা, আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সরকার প্রধান, ইন্টেলিজেন্স, অনেক ইন্টেলিজেন্স গভর্নমেন্টের দুনিয়ার আন্তর্জাতিক নানান তথ্য প্রযুক্তি, উপায় উপকরণ, লজিস্টিক সাপোর্ট দিয়ে সরকারি রাজস্বের হাজার হাজার কোটি টাকা দিয়ে এইসব গোয়েন্দা বিভাগ, এইসব ইন্টেলিজেন্স এজেন্সিকে সাজানো হয়েছে। কিন্তু এই প্রশ্নের কোনো জবাব সরকার আজও দিল না। 2টার দিকে তার গুলি হলো, আর রাত 8টার দিকে সারা দেশের বিভিন্ন চেক পয়েন্টে চেকপোস্ট বসানো হলো। 2টা থেকে রাত 8টা, এই 6 ঘন্টা কেন ফ্রি করে দেওয়া হলো? খুনিরা অবাধে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে যেতে পারে। এই সুযোগ করে দেওয়ার পেছনে কি গোয়েন্দাদের মধ্যে লুকিয়ে থাকা ফ্যাসিস্টদের কোনো সহযোগী ছিল কিনা, এই প্রশ্ন। এক হাদিকে গুলি করে শেষ করে দিল লক্ষ লক্ষ হাদি বাংলাদেশে জন্ম নেবে। হাদিকে কখনো বাংলাদেশে শেষ করা যাবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, হাদির শুটার কিভাবে বাংলাদেশ থেকে পালায়? 6 ঘন্টার ভিতরে বাংলাদেশ থেকে পালালো হাদির শুটার। এতে কি সরকারের হাত রয়েছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না। এদিকে হাদির ঘটনায় কিংবা হাদির শুটারদের কঠিনভাবে নজরদারিতে রেখেছে বর্ডারের বিজিবি। আসলে কি হাদির শুটার ভারতে চলে গেছেন নাকি বাংলাদেশেই রয়েছেন? এই নিয়ে এবার বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য। এখনো অনেক গণমাধ্যমে যে নিউজটি দেখতে পাচ্ছি, হাদির শুটার বাংলাদেশে রয়েছে আত্মগোপনে, যেখানে পুলিশ প্রশাসন চাইলেও তাকে ধরে আনতে পারছে না। সমস্ত তথ্যটি জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আসলে কি বাংলাদেশে রয়েছে নাকি ভারতে পালিয়েছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না। ইতিমধ্যে ভিডিও শুরুতেই যে বিশেষ অংশগুলো দেখিয়ে আজকের ভিডিও শুরু করেছি, সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকবে আজকের এই ভিডিওতে। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। সরকারি রাজস্বের হাজার হাজার কোটি টাকা দিয়ে এইসব গোয়েন্দা বিভাগ, এইসব ইন্টেলিজেন্স এজেন্সিকে সাজানো হয়েছে। কিন্তু এই প্রশ্নের কোনো জবাব সরকার আজও দিল না। 2টার দিকে তার গুলি হলো, আর রাত 8টার দিকে সারা দেশের বিভিন্ন চেক পয়েন্টে চেকপোস্ট বসানো হলো। 2টা থেকে রাত 8টা, এই 6 ঘন্টা কেন ফ্রি করে দেওয়া হলো? খুনিরা অবাধে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে যেতে পারে। এই সুযোগ করে দেওয়ার পেছনে কি গোয়েন্দাদের মধ্যে লুকিয়ে থাকা ফ্যাসিস্টদের কোনো সহযোগী ছিল কিনা, এই প্রশ্ন। জাতীয় প্রশ্নের জবাব কে দেবে? এই প্রশ্নের জবাব কে দেবে? 6 ঘন্টা কেন বিলম্ব করা হলো? ওসমানকে কে না চিনত? তার শাহাদাতের আগে তার ভিডিও অডিও বক্তব্যে তাকে গুলি করা হতে পারে, আমি মারা যেতে পারি, আমার বাচ্চাটাকে দেখে রেখো,
এই আবেগময় বক্তব্য কে না শুনেছে যে এমন একটা ছেলের গুলি হওয়ার পরে 6টা ঘন্টা দেশের গোয়েন্দারা কি করেছে? আমরা যেটা তথ্য পেয়েছি, রাত 8টার পর থেকে বিভিন্ন চেকপোস্টে পুলিশ এবং বিভিন্ন বাহিনী মোতায়েন করা হয়েছে। কেন এই 6 ঘন্টা সুযোগ দিলেন? তাহলে তো জাতির একথা বিশ্বাস করার সুযোগ আছে যে গোয়েন্দাদের অভ্যন্তরে লুকিয়ে থাকা আধিপত্যবাদের দালালরা চেয়েছিল এই খুনিরা নিরাপদে পালিয়ে যাক। মঞ্চের সেক্রেটারি জাবের তার বক্তব্যে একটা দাবি করেছে, অনেক বক্তব্য দিয়েছে, একটা দাবি করেছে 24 ঘন্টার সময় দিয়ে এসে বলেছে সরকারকে জাতির কাছে অন্তত বলতে হবে যে ওসমানের খুনিদের গ্রেফতার করার জন্য এই পর্যন্ত সরকার কি কি ব্যবস্থা নিয়েছে, কোথায় দুর্বলতা, কি করতে পেরেছেন, জাতি সেই তথ্যটা জানতে চায়। আপনারা 24 ঘন্টা যেতে আর মাত্র কয়েক ঘন্টা সময় আছে। ইনকিলাব মঞ্চের এই দাবির সাথে আমরা আজকে জামাত ইসলামী প্রকৃত খুনিদের গ্রেফতারের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার কি পদক্ষেপ নিয়েছে, কেন ব্যর্থ হয়েছে, কারা অবহেলা করেছে, কি পদক্ষেপ নিচ্ছেন, আপনারা জাতির সামনে আপনাদের এই বক্তব্য তুলে ধরুন। যদি তা না ধরেন তাহলে এই বিশ্বাসে জাতি করবে যারা ওসমানকে খুন করেছে, ওসমানের খুনিদের পালিয়ে যেতে, তার সহযোগীদেরকে প্রশ্রয় দিতে প্রশাসনের মধ্যে ফ্যাসিস্টদের সেই সব সহযোগীরা লুকিয়ে আছে। আপনারা দেখেও জেনেও না জানার, না দেখার ভান করছে। এই বিশ্বাস এই জাতি করবে। ফলে সরকারের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে জাতির কাছে ওসমানের খুনিদের গ্রেফতারের জন্য কি কি পদক্ষেপ নিয়েছেন। সরকারের যদি কোনো ব্যর্থতা থাকে, কোন গোয়েন্দা কর্মকর্তা যদি দায়িত্ব পালনে ব্যর্থ হন, জাতির কাছে বলেন, তার দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেন, তার জন্য শাস্তির ব্যবস্থা করেন। ওসমানের মতো অকুতভয় মৃত্যু ভয়হীন মৃত্যুঞ্জয়ী বীরেরা বিদায় নিয়ে যাবে, আর আমাদের হাজার হাজার কোটি টাকার খাজনা ট্যাক্সের পয়সায় বেতন খেয়ে গাড়ি বাড়ি নিয়ে চাকরি করবেন, এটা জনগণ কখনো মেনে নিতে পারে না। ডান বাম 8 কিলোমিটার এবং সীমান্ত থেকে বাংলাদেশের ভিতরে আরো 8 কিলোমিটার জায়গা জুড়েই কিন্তু আমরা দায়িত্ব পালন করি। এই চাঞ্চল্যকর ঘটনাটা যখন ঘটে তখন আমরা সব লোক আমরা মাঠে অলরেডি ডেপ্লয়মেন্টে গিয়েছি, আমরা চেকপোস্ট স্থাপন করেছি। নর্মাল সময় আমাদের যে পেট্রোল কার্যক্রমটা চলে সেটা জাস্ট আমরা ডাবল করে দিই, কারণ আমরা ক্যাম্পে আর কোনো লোকই রাখিনি, একটা লোক আমরা রাখিনি আদার দেন শুধুমাত্র ক্যাম্পের নিরাপত্তাটা ছাড়া। 13 ডিসেম্বর যখন আমরা তথ্য পাই যে এই হত্যাকারী ময়মনসিংহের দিকে এসছে, তখন সাথে সাথেই আমরা একই সাথে পুলিশের সাথে আমরা প্ল্যান করে ফেলি যে আমরা ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা এবং শেরপুরের নালিতাবাড়ি উপজেলাতে একসাথে আমরা যৌথ অপারেশন করব। সেই লক্ষ্যে সারা রাত দেখি পুলিশ এবং বিজিবি একসাথে সমন্বয় করে আমরা রাত ধরে অপারেশনটা পরিচালনা করেছিলাম। বেসিক্যালি মূল সন্দেহভাজন হিসাবে, পাচারকারী হিসাবে যার নাম বারবার উঠে এসেছে, যে ফিলিপের কথাটা, সেই ফিলিপের কল হিস্ট্রির সূত্র ধরেই কিন্তু এই অপারেশনগুলো পরিচালনা করা হয়েছিল। ফিলিপের নামটা কেন উঠে আসছে এটা আমরা আপনাদের বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছ থেকে, আপনাদের মিডিয়ার কাছ থেকে এই নামটা আমরা বারবার পেয়েছি এবং পরবর্তীতে পুলিশের তথ্যের মাধ্যমে, কল হিস্ট্রির মাধ্যমে এই জিনিসটা আসলে উঠে আসছে ফিলিপের নামটা। আমরা ওই রাতে ফিলিপকে পাইনি, কিন্তু ফিলিপ যেখানে অবস্থান করছিল সেখানে তার স্ত্রী, তার শ্বশুর এবং অপর একজন সহযোগীকে আমরা গ্রেফতার করে নিয়ে এসে আমাদের ক্যাম্পে নিয়ে আসি। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ সিস্টেমে আমরা পুলিশের কাছে হস্তান্তর করে দিই। এর পরের দিন 15ই ডিসেম্বর, এর 2 দিন পরে 15 ডিসেম্বর আমরা ফিলিপের আরো 2 জন সহযোগী কিন্তু আমরা আটক করে এবং পুলিশের কাছে আমরা হস্তান্তর করেছি, এটা শেরপুর জেলার নালিতাবাড়ি থানাতে। এখন এই ফিলিপকে গ্রেফতার করার লক্ষ্যে, ফিলিপের প্রসঙ্গটা বারবার উঠে আসছে কারণ সে একজন অন্যতম সন্দেহভাজন এবং মানব পাচারের সাথে জড়িত বলে এখনো বিভিন্ন তথ্য আমাদের কাছে আছে। এই ফিলিপকে ধরার জন্য বেসিক্যালি আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করেছি। এটা এখনো নয়, শুধু বাংলাদেশে না, পৃথিবীর কোথাও দেখা থাকলে ভাই আমার একটু কমেন্ট কইরা জানায়েন। দেখেন সারা পৃথিবী থেকেই এটা একটা নাড়াচাড়া পড়ছে। কেন নাড়াচাড়াটা পড়লো, এর মধ্যে জাতিসংঘ কেন আবার জড়ায় গেল? জাতিসংঘ কিন্তু স্পষ্ট ভাষায় বলতে চাইছে একদম স্বচ্ছ তদন্ত চাই, প্রয়োজনে
তারা সাথে থাকবে। জাতিসংঘের যে সচিব উনি বলছে, ওনার নাম আমার মুখস্থ হয় নাই, অনেক কঠিন নাম, এটা আপনারা বুঝা নিয়েন, আপনারা সব খবর রাখেন। জাতিসংঘ কেন এটা তদন্ত কইরা অরিজিনাল রিপোর্ট চায়? তার মানে কি জানেন, এই যে বলা বলি হচ্ছে না, ওইখান থেকে এটা কিল করানো হয়েছে, এটা আসলে সত্য কিনা ওইটা বাইর করতে চায়, আর ওইটা খুব তাড়াতাড়ি বের হয়ে যাবে ভাই। ডক্টর ইউনূস স্যার তো বলছে যে আমি 2 মাস 3 মাস যেইটুক টাইমে আসি, আমার উচ্চ লেভেলে যতখানি আমার ক্ষমতা আমি ততখানি চেষ্টা করব। হ্যাঁ ভাই, আপনারা কনফার্ম থাকেন, ওনার চেষ্টা অব্যাহত আছে। এর মধ্যে শোনা যাচ্ছে, দেখেন ভারত থেকে ওই কসাই কামাল সহকারে, ওই কাউয়া কাদের সহকারে নানক টানক যারা আছে এরকম 10-12 জনকে দিয়ে দিতে পারে। গুজবও হইতে পারে এ কথা, কিন্তু এই কথাটা মার্কেটে কিভাবে ছড়াইলো, প্রথম আমি দেখছি বনি আমিন এই কথাটা বলছে। বনি আমিনের কথা থেকে এই কথাটা ছড়াইতে পারে, এবং আরো অনেকেই আলাপ করতেছে। এবং ডক্টর ইউনূস স্যার যেভাবে বলছে যে আমার যতটুক চেষ্টা করার আমি ততটুকুই করব এই 2 মাসের মধ্যে, সব মিলাইয়া মনে হয় ভাই এরকম ঘটনা ঘটতে যাচ্ছে। যাই হোক, এগুলা হলো ভবিষ্যৎবাণীর কথা। ভবিষ্যৎবাণী করা নাকি হারাম, আমাদের হাদিসে আছে, কিন্তু ভবিষ্যৎবাণী তাও করতে হয়। যেমন আমি কিন্তু ভবিষ্যৎবাণীর মতেই একটা ইঙ্গিত দিয়ে যাচ্ছিলাম প্রথম থেকে, গত 1.5 বছর যাবৎ একটা ইঙ্গিত দিচ্ছিলাম। সেই ইঙ্গিতটা কি? পরিবর্তন আসতে পারে, একটা পরিবর্তন আসতে যাচ্ছে। আর এই পরিবর্তনটাকে গজাল দিয়া, একেবারে গজাল মাইরা কনফার্ম করে দিল। এই যে পাহাড় দেখেন না, পাহাড় পর্বত, এই পৃথিবীটাকে টিকায় রাখছে এই পাহাড় পর্বত, ওই গজালের মতো একেবারে গাইথা রইছে। এই পাহাড় পর্বত না থাকলে ভাই এই পৃথিবী থাকতো না। ঠিক তেমনি এই হাদির যে আদর্শ, হাদির যে আদর্শের মানুষ ছিল, সে যে আদর্শটা রাইখা গেল, ওই আদর্শের দিকেই কিন্তু এখন দেশ যাচ্ছে। হ্যাঁ ভাই, একটা চলতি ভাষায় কথা বলি, হাদিকে ক্যাশ করতে পারে নাই অনেকে, কিন্তু ক্যাশ করছে অন্য একজন। কেমন সেই কথাটা? ক্যাশ কথাটা খারাপ অর্থে নিয়েন না, এগুলো চলতি ভাষায়। হ্যাঁ ভাই, হাদিকে ক্যাশ করতে পারতো বিএনপি, পারতো না? বিএনপি যদি বুকে নিয়ে নিত, গুলি খাওয়ার সঙ্গে সঙ্গে হাদির জন্য দাঁড়ায় যেত, হাদির জন্য চিৎকার করত, হাদির চিকিৎসার ব্যাপারে দৌড়াদৌড়ি করত, হাদির সাথে যদি জড়ায় যাইত, আজকে কিন্তু এই জয়টা বিএনপির থাকতো। কিন্তু হবে না কেন? বিএনপি ওইভাবে আগে আসে নাই কেন? আগে আসতে পারে নাই। এখানে একটা সংঘর্ষ আছে, আদর্শের সংঘর্ষ। কারণ হাদি তো বারবার ওই ভারতের দিকেই হাত তোলে, ভারত মুক্ত একটা বাংলাদেশ চায়, তাই না? কিন্তু ওনাদের আদর্শ কি এমন? এমন আদর্শ হইলে নিশ্চয়ই ওনারা আসতো, আসে নাই। কিন্তু হাদির আদর্শের সাথে মিলে গেল কাদের? জামাতে ইসলামের আদর্শ মিলে গেল। জামাতে ইসলাম কিন্তু একটা ভারত মুক্ত বাংলাদেশ চায়, তার মানে ভারতের সাথে শত্রুতামি না। ডক্টর শফিকুর রহমান স্যার খুব বুদ্ধি খরচ কইরা কথা বলে, উলট পালট কথা বলে না। কিন্তু উনি বলছে ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকবে না কেন? কিন্তু সেটা থাকতে হবে একেবারে সমান সমান, হ্যাঁ, ইজ্জতে সম্মানের, গোলামিন না। এই কথাটাই তো বলছে। হাদি কিন্তু এই একই কথা বলতো। হাদির আদর্শটা কিন্তু একটু অন্যরকম ছিল। দেখেন, এই যে প্রথম আলো এবং ডেইলি স্টার যে পোড়ানো হইলো, আগুন দেওয়া হইলো, এইটার ব্যাপারে হাদির কি আদর্শ ছিল? হাদি কি বলতো? হাদি বলতো আপনারা প্রথম আলোর এখানে যে কেন ভিড় জমান, প্রয়োজনে ওই প্রথম আলোর এগেনস্টে 10টা প্রথম আলো তৈরি করেন, তাকে ওইভাবে কাউন্টার